আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 তোমাদের আগামীকালকে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। আজকে অনেকেই নির্মিত অংশটা কিভাবে লিখবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তাদের জন্য আজকের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের ক্লাস নিয়ে স্বাগতম। সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও এবং কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায়। আজকে আমরা নির্মিত অংশটা কিভাবে সমাধান করব এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব, ঠিক আছে? তো আর দেরি না করে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আর ফ্রেন্ডদের মেনশন করে দাও। আজকে আমরা বাংলা সেকেন্ড পেপারের আইটেম কোনটা কিভাবে লিখব, কোনগুলো লেখা ভালো হবে, কত পেজ লিখব, কত সময় ধরে লিখব, এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব যেন আমাদের সুবিধা হয়, ঠিক আছে? সবাই একটু কষ্ট করে শুরুতে ফ্রেন্ডদের মেনশন করে দাও এবং ক্লাসটি শেয়ার করে দাও। অনেকেই প্রশ্ন করে, স্যার ভাব সম্প্রসারণ লিখবো নাকি সারাংশ সারমর্ম লিখবো, দিনলিপি লিখবো, প্রতিবেদন লিখবো, স্যার আবেদনপত্র লিখবো নাকি এটা লিখবো, মানে এরকম করে প্রশ্ন করে অনেক। তো তাদের জন্য আমরা একটা সহজে সুন্দরভাবে একটা সাজেশন দিয়ে দিচ্ছি যেন সমস্যা না হয় কারো, ঠিক আছে? তো আগে আগে আপনাকে জানতে হবে কোনটার জন্য কি থাকে, কোনটার বিপরীতে আপনার কি থাকবে, ঠিক আছে? বাংলা সেকেন্ড পেপারের কোনটার বিপরীতে কি থাকবে এটা আগে জানা জরুরি, হ্যাঁ? এখন দেখেন, যেমন গ্রামার আইটেমে আমরা জানি যে আপনি উচ্চারণের নিয়ম দিতে পারেন অথবা শব্দের উচ্চারণ দিতে পারেন গ্রামার অংশে, আর বানানের নিয়ম দিতে পারেন অথবা শুদ্ধ বানান দিতে পারেন, ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ দিতে পারেন অথবা ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় দিতে পারেন, উপসর্গ দিতে পারেন বা সমাস দিতে পারেন, বাক্য সংক্রান্ত প্রশ্ন দিতে পারেন অথবা বাক্যান্তর দিতে পারেন, ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ দিতে পারেন অথবা বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ নির্ণয় করতে পারেন। এই হচ্ছে টোটাল 6টা গ্রামার আইটেম, যে এইটার বিপরীতে এটা থাকবে, যে কোনো একটির উত্তর দেওয়া লাগবে। একইভাবে আমাদের যে নির্মিত অংশ আছে সেই নির্মিত অংশের আপনার প্রত্যেকটারই অল্টারনেটিভ রয়েছে, অর্থাৎ আপনি চাইলে এই অংশ দিতে পারেন, ওই অংশ দিতে পারেন, যেটা ইংরেজিতে নাই, কিন্তু বাংলা সেকেন্ড পেপারে প্রতিটা আইটেমেরই অল্টারনেটিভ থাকবে। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় এবং সবাই ক্লাসটি শেয়ার করে দেই। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আমরা মূলত এই নির্মিত অংশটা আজকে দেখব, আলোচনা করব নির্মিত অংশ নিয়ে। ভালো করে দেখেন, এটা গুরুত্বপূর্ণ। নির্মিত অংশ, নির্মিত অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের এই নির্মিত অংশে কি কি আছে দেখেন। নির্মিত অংশ এটা থাকবে অথবা এটা থাকবে। 7 নং প্রশ্নে থাকে অনুবাদ, হয় থাকবে অনুবাদ, যে একটা প্যাসেজ থাকবে সেটার বঙ্গানুবাদ করতে হবে, মানে ট্রান্সলেট করতে হবে, অথবা পারিভাষিক শব্দ থাকবে। টোটাল 15টি পারিভাষিক শব্দ থাকবে, 10টি পারিভাষিক শব্দ লিখতে হবে। তো আমি সবাইকেই সাজেস্ট করি যে অনুবাদটা না লিখে, এই বঙ্গানুবাদটা না করে সবাই পারিভাষিক শব্দের অ্যান্সার করবে। এতে 10-এ 10 পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর আপনার তো কঠিন পাঁচটা বাদ দেওয়ার সুযোগই রয়েছে।
এই জন্য উচিত হবে অনুবাদ না করে পারিভাষিক শব্দ উত্তর করা। ওকে, এরপর 8 নং গ্রামারে থাকে দিনলিপি অথবা প্রতিবেদন। দিনলিপি লেখা সহজ। যদি আপনি দিনলিপি লেখেন সেক্ষেত্রে আপনার প্রতিবেদন লিখতে হয় না। তবে যারা ভালো স্টুডেন্ট তারা প্রতিবেদনও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে প্রতিবেদন দেখার ক্ষেত্রে প্রতিবেদনের যে নিয়মগুলো রয়েছে আপনাকে শিখে রাখতে হবে। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আবার নর্মালি একটা প্রতিবেদন করতে গেলেও আপনার রুলস মেনটেন করতে হবে, ঠিক আছে? তো দিনলিপি লেখেন বা প্রতিবেদন লেখেন, সেক্ষেত্রে প্রতিবেদন লিখলে প্রতিবেদন নিয়মটা আপনাদের জানা থাকতে হবে। তবে যারা একটু সহজ দিতে চান তারা দিনলিপি দিয়ে দিবেন, দিনলিপি সহজভাবে আসে, নিজস্ব ভাষায় লিখলেই হয়। বৈদ্যুতিন চিঠি অথবা আবেদনপত্র 9 নম্বর থাকে। তো আপনি মনে রাখেন ইমেল বা বৈদ্যুতিক চিঠি লেখাটা সহজেই লেখা যায়, 1 পেজের মধ্যে লিখবেন। আর আবেদনপত্র এটার অনেক রকম হইতে পারে। একটা হইতে পারে যে আপনার পত্র, স্বাভাবিক পত্র। একটা হইতে পারে দরখাস্ত, যে কলেজে আপনার ট্রান্সফার সার্টিফিকেট, ঘুরতে যাওয়ার জন্য, তারপরে যে কলেজের এই রিডিং রুম এগুলো ফ্যাসিলিটি সম্পর্কে। আবার পত্র আসতে পারে যে সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র, প্রতিবেদন না, সংবাদপত্রের আবেদনপত্র, এগুলো আসতে পারে। মানে এটার 4 রকম নিয়ম আছে। হ্যাঁ, আবার আসতে পারে চাকরির দরখাস্ত, অ্যাপ্লিকেশন, এই কলেজের লেকচারার পদে যে আমরা থাকি এইভাবে লেকচার, প্রভাষক পদে জন্য আবেদন, এরকম থাকতে পারে। এক্ষেত্রে এটার অনেক নিয়ম কানুন রয়েছে। তবে বৈদ্যুতিক চিঠি দেওয়াটা সহজ। যদি আপনার নিয়ম জানা থাকে আপনি এটা দিতে পারেন, এটাকে অ্যাভয়েড করতে পারেন, কারণ অনেকে এই দুইটার মধ্যে প্যাচ লাগিয়ে ফেলে। সারাংশ, সারমর্ম, তার বিপরীতে থাকবে ভাব সম্প্রসারণ। যদি সারাংশ, সারমর্ম এটা যদি হুবহু কমন পড়ে যায়, সারাংশ সারমর্মটা যদি কমন পড়ে, আমি সাজেস্ট করব সারাংশ সারমর্মটা লিখবে। আর যদি সারাংশ সারমর্ম দেখতেছেন কখনো এটা পড়া হয়নি বা এইটা সম্পর্কে কোনো ধারণা নেই, আপনার আগে ছিল না, তাহলে সেই সারাংশ সারমর্ম না দেওয়াই ভালো। সেক্ষেত্রে আপনি ভাব সম্প্রসারণ উত্তর করবেন, সেক্ষেত্রে এইটা দেওয়াটাই সহজ হবে আপনার জন্য, বুঝতে পারছেন? আর ভাব সম্প্রসারণ 3টা ভাগে লিখবেন, ঠিক আছে? মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। ভালো নাম্বার পাবেন ইনশাল্লাহ। সংলাপ রচনা, তার বিপরীতে আসবে খুদে গল্প রচনা। আপনি যেটাই লেখেন না কেন এই দুইটাই সহজ, তবে সংলাপ রচনা বেশি সহজ। কেন বললাম? কারণ ডায়লগ তো আপনি একদম অনেক আগে থেকে পড়ে আসতেছেন, 9-10 থেকেই, যে একবার রহিম একবার করিম, একবার রহিম একবার করিম, রহিম একটা কথা বলবে, করিম একটা কথা বলবে, রহিম একটা কথা বলবে, করিম একটা কথা বলবে। এইভাবে দুইজনের নাম নিয়ে আমরা অনেক তথ্য বানাতে পারি। আর খুদে গল্প লিখলেও খুব কঠিন কিছু না। এটা হচ্ছে আপনার যে কমপ্লিটিং স্টোরি পড়েছেন ইংরেজিতে, ওই রকম হচ্ছে এটার বাংলা, যে অল্প একটু লাইন দেওয়া থাকবে, বাকিটা আপনাকে নিজের মতো করে টাইটেল দিয়ে, মানে উপরে শিরোনাম দিয়ে ব্রড করে লিখতে হবে। এটা হচ্ছে খুদে গল্প রচনা, যেটা বাংলা সংলাপ রচনার বিপরীতে থাকবে। আর লাস্ট প্রবন্ধ রচনা, এটা অ্যান্সার করা লাগবেই, মাস্ট। প্রবন্ধ রচনা থাকবে টোটাল 5টি। এই 5টি রচনার মধ্যে আপনার যেটা ভালো লাগে যে কোনো একটি রচনা আপনাকে উত্তর করতে হবে। এই হচ্ছে এই গ্রামার মানে নির্মিত অংশের আপনার অল্টারনেটিভ ওয়ে অথবা দিয়ে থাকবে। আপনি এই অংশটাও দিতে পারেন, আবার এই অংশ থেকেও অ্যান্সার করতে পারেন। ধরেন অনুবাদ দিলেন না, পারিভাষিক শব্দ দিলেন, দিনলিপি দিলেন, প্রতিবেদন দিলেন না, বৈদ্যুতিক চিঠি দিলেন, আবেদনপত্র দেননি, সারাংশ সারমর্ম বাদ দিচ্ছেন, ভাব সম্প্রসারণ লিখছেন, সংলাপ রচনা লিখছেন, ক্ষুদ্র গল্প রচনা লিখেন নাই, প্রবন্ধ রচনা যে কোনো একটা লিখছেন।
সমস্যা নাই কোনো, এটা আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। তবে প্রত্যেকটা গ্রামার থেকে এই নির্মিত অংশ থেকেই লেখা লাগবে। এটাকে আমি বুঝাইতে পারছি কিনা এটা বলেন, ইজ ইট ক্লিয়ার কিনা? যে আমি অনুবাদ না দিয়ে পারিভাষিক শব্দ দিতে পারি, দিনলিপিটা দিতে পারি, প্রতিবেদন না দিয়ে বৈদ্যুতিক চিঠি দিতে পারি, আবেদনপত্র না দিয়ে সাধারণ সম্মান দিতে পারবো না, ভাব সংশোধন দিব, সংলাপ রচনা আমি দিব না, ক্ষুদিকল্প দিব, রচনা যে কোনো একটা দিব। এই অংশটা ক্লিয়ার হয়েছে কিনা? এরপরে দেখাবো কিভাবে লিখতে হবে, কিভাবে কোন নির্মিত অংশটা লিখবেন। নির্মিত অংশ টোটাল 70 নাম্বার। আমরা এখনো এটা দেখাইলাম যে কোনটার বিপরীতে কি থাকে, এখন দেখাবো কোনটা আপনি কিভাবে উত্তর করবেন বা লেখার নিয়মটা কি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। কোনটা দেওয়া ভালো কোনটা দেওয়া ভালো না এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি এটা তুলে ধরবো। বৈদ্যুতিক চিঠিতে 1 পেজে লিখতে পারলে সুন্দরভাবে আপনি 10-এ 10ও পাইতে পারেন, 9ও পাইতে পারেন, 8ও পাইতে পারেন। আবেদনপত্র লিখলেও আপনি 10-এ 10 পাইতে পারেন, 9ও পাইতে পারেন, 8ই পাইতে পারেন। টেকনিক জানতে হবে, তারপরে আপনার হাতের লেখা ম্যাটার করবেই করবে, নিশ্চিত করবে, কোনো কাটাকাটি করা যাবে না। এরপরে যে প্রত্যেকটা যে নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাকে অনুসরণ করতে হবে, তাহলেই আপনি ভালো নম্বর তুলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা ধাপে ধাপে প্রত্যেকটা নিয়ম ব্যাখ্যা করি, ধাপে ধাপে আমরা প্রতিটা নিয়ম ব্যাখ্যা করি। ঠিক আছে, তারপরে আমরা সাজেশন দিয়ে দিব যে কোনটা কোনটা আসতে পারে। একটা একটা করে নিয়ম ব্যাখ্যা করি। প্রথমে অনুবাদ বা পারিভাষিক শব্দ কিভাবে লিখব, অনুবাদ বা পারিভাষিক শব্দটা আমরা কিভাবে লিখব। ওকে, প্রথমত পারিভাষিক শব্দ, অনুবাদ দরকার নেই, অনুবাদ না লিখে পারিভাষিক শব্দটা লিখবেন। প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ, বাস একটা প্যাসেজ করবেন, প্যাসেজ করার মাধ্যমে এভাবে দিবেন। 10টা থাকবে তো 15টার মধ্যে যে কোনো 10টা দিবেন ইচ্ছা মতো। প্রদত্ত শব্দ প্রশ্নে যেটা থাকবে, আর এটা হচ্ছে পারিভাষিক শব্দ, থাকবে টোটাল 10টা। ইচ্ছা মতো আগে বলে সমস্যা নাই, আপনি 10টা লিখবেন, এখানে ইংরেজিতে এখানে বাংলায়। আর বঙ্গানুবাদ কেউ যদি দিতে চান তো এভাবে লিখবেন যে অনুবাদ দিয়ে এভাবে লেখা শুরু করবেন, বাস। এই হচ্ছে 7 নং প্রশ্নের উত্তর কিভাবে কি দিবেন। এবার আসি তারপরেরটা, তারপরেরটা আমরা আসি যে কিভাবে দিব। পারিভাষিক শব্দের পরে থাকবে আপনার কোন আইটেমটা কিভাবে লিখবেন একটু দেখেন, ভালো হবে আপনাদের জন্য। এই যে এভাবে লিখলে সবচেয়ে ভালো হয়। যে আপনার একটা লিখে আমি দেখাইছি, আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাই দিচ্ছি একটা লিখে। হ্যাঁ, একটা লিখে ভালো করে দেখেন, এটা দেখিয়ে দেওয়া হয়েছে। 7 নং প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন। প্রদত্ত শব্দ পারিভাষিক শব্দ, অ্যাফিডেভিট, শপথপত্র, লিয়েন, পূর্বসূত্র, নন অ্যালাইন্ড, জোট নিরপেক্ষ, ম্যানিফেস্টো, ইস্তেহার, ইন্ডেক্স, সূচক, হোস্টেজ, জিম্মি, স্যাংশন, মঞ্জুরি, সেকুলার, ধর্মনিরপেক্ষ, পায়োনিয়ার, পথিকৃত, ভাইবা বস। ভাইবা বস হচ্ছে মৌখিক পরীক্ষা। এই হচ্ছে টোটাল আমাদের পারিভাষিক শব্দ, যে কোনো 10টা লিখতে হয় 15টার মধ্য থেকে। এই কাঠামোতে লিখতে পারেন, এতে ভালো হবে। যে কতে থাকে 7 নং প্রশ্নের উত্তর, কতে ছিল অনুবাদ আর কতে ছিল বঙ্গানুবাদ।
তো 7 নং প্রশ্নের উত্তর খ। আমি দিব তো পারিবারিক শব্দগুলো খ, পারিবারিক শব্দ ছিল খতে। এবার 8 নং এ আসে, পরেরটাই। এটা পারবে, এটা অনুপাতি ভাবে দিয়ে লিখে দিবেন 10 মিনিটের মধ্যে। 8 নং প্রশ্নের উত্তর। ওকে, এটা অনেকেই জানেন না যে দিনলিপি কিভাবে লিখতে হয়। স্যার আমি পারিভাষিক প্রতিবেদন দিব না, আমি প্রতিবেদন পারি না, আমি দিব না। আমি কি করতে পারি? আমি দিনলিপি লিখতে পারি। যারা প্রতিবেদন দিতে চান না তাদের জন্য দিনলিপি তাদের জন্য সহজ হবে। তবে চাইলে আপনি দুইটাই শিখে রাখেন, পরীক্ষায় আপনার যেইটা ভালো লাগবে সেটা উত্তর করবেন। তো এখন দিনলিপি লিখলে কিভাবে লিখবেন দেখেন। 17 আগস্ট 2023 আপনি দিতে পারেন 16, যেমন আপনি দিতে পারেন 16 ডিসেম্বর 2023, বা আমরা বলতে পারি যে 21 ফেব্রুয়ারি 2024। একটা তারিখ দেওয়ার পরে কোন দিন লিখছেন, কয়টা বাজে লিখছেন, কোথায় লিখতেছেন, এটা দিবেন। দেওয়ার পরে আপনি যে ডায়েরি লেখেন, প্রত্যেকটা মানুষ ডায়েরি লিখে নিজের ভাষায় লিখবেন। এখানে সহজ, সরল, স্পষ্ট ভাষা হবে, কোনো জটিল ভাষা ব্যবহার করার প্রয়োজন নেই। অসত্য ঘটনা লেখা যাবে না। ওই যে বানিয়ে লিখতে যে অনেকেই অসত্য ঘটনা লিখেন, কোনো প্রয়োজন নেই। ঘটনার স্থান, সময়, পরিবেশ নিজের জবানিতে লিখতে হবে। আমি গিয়েছিলাম, আমরা করেছি, আমরা যাব বলেছিলাম, আমরা সেখানে এসেছিলাম, আমি করেছিলাম, আমাদের কাছে সাথে দেখা হয়েছিল, মানে উত্তম পুরুষ জবানিতে লেখা। অর্থাৎ আমি উত্তম পুরুষ জবানিতে লেখা, আমি, আমরা, আমাদের ইত্যাদি ভাষায় লেখা নিজের জবানিতে। সহজ সরল স্পষ্ট ভাষা হবে। অসত্য ঘটনা লেখা যাবে না। ঘটনার স্থান, সময়, পরিবেশ নিজের জমাইতে লিখতে হবে। ওইখানে গিয়েছিলাম এতটা সময়, তারপর হচ্ছে ঘটনার অত তারিখে গিয়েছিলাম, এইভাবে দিনলিপি লিখবেন। একাধিক তারিখে হইতে পারে, একটা তারিখে হইতে পারে, কোনো সমস্যা নাই। তবে দিনলিপিটা এই ফরম্যাটে লিখলে আপনার 3 থেকে 4 পেজ লিখবেন, 20 মিনিট সময় ধরে লিখবেন। আশা করা যায় 8 বা 9 নিশ্চিত পাবেন। বেশি না, 4 থেকে 5টা দিনলিপি পড়ে নেবেন, ধারণা হয়ে যাবে। আমরা বলে দিব কোনগুলো দিনলিপি পড়বেন, ওইটার সাজেশন আমরা দিব, আমরা ধাপে ধাপে দেখি। দিনলিপিটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আসি পরেরটা। দিনলিপির বিপরীতে থাকবে প্রতিবেদন। এইটা নিয়েই অধিকাংশ শিক্ষার্থীরা সমস্যায় ভোগেন। প্রতিবেদন, প্রতিবেদন তো আসলে একটা নিয়ম না, একাধিক নিয়ম। আপনাদের জেনে রাখার জন্য আমি কয়েকটা ফরম্যাট দেখাই দিচ্ছি, যে এই ফরম্যাটগুলো অনুসরণ করবেন, ইনশাল্লাহ প্রতিবেদন খারাপ হবে না। প্রতিবেদন লিখবেন 9 বা 10 বা অ্যাটলিস্ট 8 আসতে পারে, ঠিক আছে? প্রতিবেদনের ফরম্যাটটা দেখেন। প্রতিবেদন একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। এখানে আপনি হচ্ছেন স্টার রিপোর্ট, আপনি হচ্ছেন রিপোর্টার, নিজে একজন রিপোর্টার। নিজেকে রিপোর্টার হিসেবে চিন্তা করতে হবে যে আপনি প্রথম আলোয় কাজ করেন, যুগান্তর পত্রিকায় কাজ করেন, সেই হিসেবে লিখবেন। প্রথমত আকর্ষণীয় টাইটেল, এটা মাস্ট। পত্রিকা পড়েন না, পত্রিকা দেখেন না, 3 জন নিহত, 2 জন আহত। তারপরে বললেন রিক্সা থেকে পড়ে করিম নিহত। তারপর আপনি বলতে পারেন যে আগুনে সব বিধ্বস্ত হয়ে গেল। তারপরে আপনি দিতে পারেন রাস্তায় নৌকা চলছে। হঠাৎ অবাক হয়ে যাবে, রাস্তায় আবার নৌকা চলতেছে। তার মানে টাইটেলটা দেখে সংবাদপত্রের আপনার যে নিচে যে ঘটনা আছে ওইটা পড়তে যেন একজন মানুষের আকর্ষণ সৃষ্টি হয়, এই জন্য শিরোনামটা থাকবে খুব আকর্ষণীয়, ঠিক আছে? আচ্ছা,
একটা আপনি নিজের নাম দিবেন, তারিখ দিবেন, আর বার দিবেন, বাস এভাবে দিয়ে আনলাইন করে দিলেন। প্রথম লাইনে এখানে একটা প্রথম লাইন থাকবে, প্রথম লাইনে কি, কে, কোথায়, কখন, কেন, কিভাবে এর উত্তর থাকতে হবে। সম্পূর্ণ ঘটনাটি প্রথম লাইনে উত্তর দিতে হবে সংক্ষিপ্ত আকারে। যে আপনার বললাম যে গতকাল কাকরাইল মসজিদের সামনে সিএনজি এবং বাস 8 ঘটিকার সময় সিএনজি এবং বাসের সংঘর্ষে আপনার 2 জন নিহত এবং 15 জন আহত হয়েছে। কখন, কোথায়, কিভাবে, তারপরে হচ্ছে এই কেন, কে, এই প্রশ্নের উত্তরগুলো যেন থাকে। এটা হচ্ছে প্রতিবেদন লেখার ক্ষেত্রে আপনি যখন একজন নিজে রিপোর্টার হবেন, এটা আপনাকে প্রথম লাইনে অনুসরণ করতে হবে। তারপরে একটা লাইন গ্যাপ দিবেন, প্রথম লাইন লেখার পরে একটা লাইন গ্যাপ দিবেন, একটা লাইন স্পেস দিয়ে পরে নিজের মতো করে লিখবেন। তবে আমি বলি এটা 2 পেজ দেওয়াই ভালো। তবে এর বেশি লেখা যায় না যে তা না, 3-4 পেজও লেখা যায়। তবে আমি বলবো আপনি বাম থেকে ডান এই 2 পেজ লিখেন, যথেষ্ট হবে। ঠিক আছে? আর এরপরে নিচে কি করবেন, একাধিক প্যারা থাকতে পারে, কোনো সমস্যা নাই, এটার ক্ষেত্রে আর কিছু করতে হয় না। যে সংবাদ, আপনি তো একজন রিপোর্টারই, আপনাকে তো আর আবেদন করতে হচ্ছে না যে আমি আমার এই সংবাদটা পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ রইলো, এটা তো করতে হবে না, কারণ আপনি একজন রিপোর্টার। স্বাভাবিকভাবেই আপনি এইভাবে দিলেই নাম্বার পেয়ে যাবেন। কারণ এখনকার সংবাদ পত্রিকায় যে আকর্ষণীয় টাইটেল হলেই আপনার সেটা পড়তে সবার আগ্রহ সৃষ্টি হয় জনমনের। এরপরে আপনার 20 মিনিটের মধ্যে প্রতিবেদন লেখা শেষ করবেন। এবার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, ঠিক আছে? এক্ষেত্রে আপনাকে অবশ্যই তারিখ বরাবর জেলা প্রশাসক বা কলেজ জন্য অধ্যক্ষ থাকতে পারে, ঢাকা কলেজ হইতে পারে, বা খিলগাঁও ঢাকার জেলা প্রশাসকের কাছে হইতে পারে। বিষয় বন্যা দুর্গত ঢাকায় জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গে। যে এখন বন্যা হয়েছে বা ঘূর্ণিঝড় হয়েছে বা ছেলেরা যেমন পানি বন্যার কারণে, যে বন্যা দুর্গত ঢাকায় জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আপনি এই প্রতিবেদনটা লিখছেন। এরপরে কি করবেন, প্রতিবেদনের ক্ষেত্রে যে মহোদয়, বাস সেই অনুযায়ী একবার দুইবার দু একটা প্রতিবেদন পড়লেই ধারণা হয়ে যাবে। আপনি চাইলে কিভাবে সমাধান করতে হবে, পয়েন্ট আকারে সমস্যা, এই সমস্যা বন্যার মানুষের জন্য এই সমস্যাগুলো হচ্ছে, আর এই সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এগুলো আপনি চাইলে পয়েন্ট আকারে দিয়ে দিতে পারেন, নাম্বার ভালো পাবেন। ধরেন 6-7টা পয়েন্ট লিখলেন যে বন্যার্থদের জন্য এই মানুষের যারা আছে ওইখানে তাদের এই এই সমস্যা হচ্ছে, খাবার নাই, তারপরে হচ্ছে তাদের বিদ্যুৎ নাই, তারপরে হচ্ছে তারা থাকার জায়গা নেই, এই সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যাগুলো সমাধানে কি কি করতে হবে, এই পয়েন্টগুলো দিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ভালো করে দেখেন, প্রতিবেদন হচ্ছে প্রাতিষ্ঠানিকের জন্য, তারিখ বরাবর ওই জেলা প্রশাসকের জন্য হতে পারে, আবার কলেজের জন্য লিখলে অধ্যক্ষ বরাবর লিখতে হবে, বিষয়টা সেই অনুযায়ী হবে, প্রশ্ন তো বলেই দিবে যে বিষয়টা কি। তো আপনাকে দেখতে হবে সেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কি না। আর সর্বশেষ আরো একটা প্রতিবেদন আছে, নিয়মটা যে সরাসরি যে বই মেলা দেখছেন, গ্রাম্য মেলা দেখছেন, বা বিজয় দিবস দেখছেন, এই অনুযায়ী একটা প্রতিবেদন তৈরি করুন। সেক্ষেত্রে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদকের নাম, প্রতিবেদন তৈরির সময়, প্রতিবেদন তৈরির তারিখ, স্থানের নাম, এই যে বক্সটা এটা সহকারে লিখতে হবে, এই বক্স সহকারে লিখতে হবে। প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদকের নাম, তৈরির সময়, তারিখ, স্থানের নাম। যে আপনার গ্রামের বই মেলা সম্পর্কে বা গ্রাম্য মেলা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করুন। সেক্ষেত্রে প্রথমেই এই বক্সটাকে দিয়ে নেবেন, দেওয়ার পরে
একটা শিরোনাম দিবেন, তারপরে সবকিছু প্রয়োজনীয় লেখার পরে প্রতিবেদককে সেটা দিয়ে দিবেন। এই যে প্রতিবেদক শাহজাহান, বা আপনার নাম দিয়ে দিবেন, বা যেই নাম দেওয়া থাকবে সেটা দিয়ে দিবেন। টোটাল 3টা ধরনের আপনি প্রতিবেদনটা শিখে রাখেন বা নিয়মটা দেখে রাখেন। এই অনুযায়ী 2টা বা 3টা করে প্রত্যেকটা অংশ থেকে প্রতিবেদন পড়ে রাখেন। কমন পড়বে ইনশাল্লাহ, বা পারা যাবেই। আপনি যদি নিয়ম জানা থাকে, সেই নিয়ম অনুযায়ী লিখেন, তাহলে ভালো নাম্বার পাবেন, ভালো নাম্বার আসবে। ঠিক আছে? তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন না সংবাদ প্রতিবেদন নাকি নর্মাল ভাবে প্রতিবেদন, এই নিয়মগুলো আপনাকে বুঝতে হবে প্রশ্ন পড়ার পরপরই। না হলে চাইলেও প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আপনি দিয়ে দিলেন, আপনার সংবাদ প্রতিবেদন, সেক্ষেত্রে কিন্তু নাম্বার দিবে না, না দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এই জন্য রিস্কটা না নিয়ে দিনলিপিটা লিখতে পারেন, যাদের ভয় থাকে যে প্রতিবেদন দিয়ে আমি নাম্বার নাও পেতে পারি। আচ্ছা, একজন বলছে স্যার আরেকবার একটু আলোচনা করেন এটা নিয়ে, দিনলিপি নিয়ে। দিনলিপি নিয়ে আরেকবার দেখেন, দেখা দিচ্ছি যে দিনলিপি 8 নং প্রশ্নের উত্তর দিয়ে দিনলিপি দেওয়ার ক্ষেত্রে তারিখ কিবার লিখছেন, সকাল কয়টার সময় লিখছেন, বা রাত্রে, রাত্রের 11টায়। সাধারণত এখন অনেকে ডায়েরি লেখে রাত্রে ঘুমানোর আগে, তো রাত্রের 12টায় দিতে পারেন, রাত্রের 1টায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। কোন স্থানে বসে লিখতেছেন, আপনি কি গ্রামের বাসায় লিখতেছেন না ঢাকা শহর লিখতেছেন সেটা লিখবেন। তারপরে 3 থেকে 4 পেজ এর মধ্যে শেষ করবেন 20 মিনিটের মধ্যে। সহজ সরল স্পষ্ট ভাষা থাকবে, অসত্য ঘটনা লেখা যাবে না, ঘটনার স্থান সময় পরিবেশ নিজের জবানিতে লিখতে হবে। এই 3টা জিনিস মাথায় রাখবেন। এছাড়া দিনলিপির আর কোনো নিয়ম দরকার নেই, এই নিয়মটা অনুসরণ করে লিখবেন, অবশ্যই নাম্বার পাবেন, অবশ্যই অ্যাটলিস্ট 8, 9, 10 পেতে পারেন। কেন বললাম 3 থেকে 4 পেজ? কেন? কারণ এই যে বেশি লিখলে স্যারদের মনে একটু বায়াস কাজ করবেই। আপনি যতই বলেন, একজন লিখলো 2 পেজ, একজন লিখলো 4 পেজ, অবশ্যই যে 2 পেজ লিখছে তাকে, যা 4 পেজ লিখছে, দুজনের নাম্বারটা সমান নাও হতে পারে। যে 4 পেজ লিখছে তাকে অবশ্যই বেশি নাম্বার দেওয়ার সম্ভাবনা আছে। আপনি 2 পেজ লিখলেন, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, লেখাও সুন্দর, আপনাকে 7 দিয়ে চলে গেল, আপনি তো আর চ্যালেঞ্জ করতে পারবেন না, বা চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। আপনি জানেনও না কত পাইলেন, একটা রিস্ক থাকে না? এই রিস্ক রাখবেন কেন? আপনার, আপনি দরকার হলে রচনা 2 পেজ কম লেখেন, সেইটা এখানে লেখেন। আপনি 2 পেজ না লিখে 4 পেজ লিখলেন, আপনাকে 8 বা 9 দিল, এইটাই তো আপনার জন্য প্লাস পয়েন্ট, এটাই আপনার জন্য প্লাস পয়েন্ট। আর 20 মিনিটের মধ্যে 3 থেকে 4 পেজ তো লেখা উচিত। একজন সাধারণ শিক্ষার্থী 5 মিনিটের মধ্যে একটা পেজ লিখতে পারে। যাই হোক, আপনার 20 মিনিট না হলে 25 মিনিট লাগলো, তবে অন্তত পক্ষে চেষ্টা করবেন যে 3 থেকে 4 পেজ লেখার জন্য, যেন নাম্বারটা বেশি থাকে। এটা তো একটা সুযোগ থাকে, প্রতিবেদনে কোনো সুযোগ নাই নিজের মনের ভাষার মতো লিখবেন, মনের মতো করে মনের মাধুর্য মিশিয়ে লিখবেন, এই সুযোগ কিন্তু প্রতিবেদনে নাই, দিনলিপিতে আছে। কারণ দিনলিপি হচ্ছে নিজের জবানিতে লিখতে হবে। এই জন্য আবার অসত্য ঘটনা লিখেন না প্লিজ, অসত্য ঘটনা লিখবেন না। তাতে যদি স্যারেরা চোখে পড়ে যে অসত্য ঘটনা লিখছে, তাকে প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছে, প্রধানমন্ত্রীর বাসায় বসে সে খেয়েছে একসাথে, এসব ঘটনা লিখছে, এটা কিন্তু অসত্য ঘটনা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নাম্বার পাওয়া নিয়ে আপনাকে দেখা গেছে স্যারেরা রাগ করে 2 পৃষ্ঠা লিখছেন বা 3 পৃষ্ঠা লিখছেন, আপনাকে দিয়ে দিল 6, কিছু করার আছে? কিচ্ছু করার নেই, এটা কপালে এসে পড়বে তাহলে। ওকে, এই হচ্ছে প্রতিবেদন লেখার নিয়মটাও এবং দিনলিপি লেখার নিয়মটা, আপনার যেটা ভালো সেটা অ্যান্সার করেন, কোনো সমস্যা নেই। এইবার আসি বৈদ্যুতিক চিঠি। এইটা অনেকেই প্রশ্ন করে, স্যার চিঠিটা কিভাবে লিখবো, বৈদ্যুতিক চিঠিটা কিভাবে লিখবো? আমি যেভাবে দিয়ে দিচ্ছি আপনি এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই।
ওকে, দেখেন যেহেতু বৈদ্যুতিক চিঠিটা আপনাকে লিখতে হবে এক পেজের মধ্যে, এক পেজ, এই জন্য এক্ষেত্রে আপনাকে বৈদ্যুতিক চিঠি লেখার ক্ষেত্রে প্রথমে এই ফরম্যাটটা দিবেন। এই যে ভালো করে লক্ষ্য করেন আমি কিভাবে দিচ্ছি, একটা বক্স তৈরি করছি, হ্যাঁ এই যে একটা বক্স তৈরি করছি, এই বক্সের মধ্যেই পুরোটা শেষ করব। 2 সিসি বিসিসি আর হচ্ছে সাবজেক্ট দিয়ে চলে যাবেন, এইভাবে দিবেন। তারপরে 2 একটা দিলেন, সিসি দরকার নাই, বিসিসি দরকার নাই, সাবজেক্ট, চলো বনভোজনে যাই। ফ্রম দিতে হয় না, ফ্রম এটা অটোমেটিক চলে আসে, ফ্রম দেওয়া লাগে না, বুঝতে পারছেন? আচ্ছা, 2 সিসি বিসিসি সাবজেক্ট। প্রিয় মমতাজ, সেই অনুযায়ী আপনি একটা কি কি দিবেন দেখেন। এক পেজের মধ্যে কাটা ছেঁড়া যেন না হয়, হাতের লেখা সুন্দর, ঠান্ডা মাথায় 15 মিনিটে লিখবেন। আবার এই দেখেন ওই যে বক্সটা আছে না, ওই বক্স থেকেই আপনি এইভাবে একটা বক্সের মধ্যে শেষ করবেন এক পেজের মধ্যে। তারপরে এখানে এই দুটো দিয়ে দিবেন, অ্যাটাচমেন্ট, সেন্ড। এই দুইটা জিনিস অনেকেই দিবে না, আপনি দিয়ে দিলেন, তাহলে আপনার লেখাটা অনেকের চেয়ে একটু ডিফারেন্স হলো, একটা ইউনিক হলো। এক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বেশি আসার সম্ভাবনা রয়েছে, নাম্বার, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি 8-9 পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। তবে এই মাঝখানে লেখাগুলো দেখবেন খুব কমও না যেন হয়ে যায়, আবার খুব বেশিও না হয়, মানে মাঝারি সাইজের মধ্যে, ঠিক আছে? যে এই যে একটা বক্স থাকবে প্রথমে, তারপরে ওই বক্সের মধ্যে শেষ করে দিবেন, এই হচ্ছে পুরো হোল পেজ। যদি আমি এখানে আরেকটু দেখাই যে এখানের মধ্যে কিভাবে করবেন, দেখেন ধরেন আপনার হচ্ছে এটা পরীক্ষা খাতা, পরীক্ষা খাতায় এভাবে লিখবেন, এই যে একটা ছোট বক্সের মধ্যে আবার বক্স করছেন, 2 সিসি বিসিসি সাবজেক্ট, এরপর অ্যাটাচমেন্ট, সেন্ড, সুন্দরভাবে এটা দিয়ে দিবেন। এখন আর এটা লাগবে না, এটা দরকার নেই, এখানে এভাবে দিয়ে দিলেন, বাস এখানে মাঝখানে ফাঁকা, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট, সেন্ড। এখানে থাকলো কি কি, 2 সিসি বিসি, এগুলো দেওয়া দরকার নেই, এগুলো দিয়ে ভেজাল করার দরকার নেই, কোনো দরকার নেই। আর হচ্ছে সাবজেক্ট, যে জন্য সাবজেক্টের জন্য দিবেন সেটা। তারপরে হচ্ছে যে প্রিয়, তারপরে তারপরে আপনার নাম দিয়ে দিলেন, বাস, আর কোনো সমস্যা নাই, সুন্দরভাবে লিখবেন। 10-এ 10 যদি সম্ভব হয় পাবেন, তবে 8-9 পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন তো অবশ্যই খাতায় মার্জিন টানতে হবে, খাতায় মার্জিন টানা মাস্ট, এটা তো আসলে ভয় মানে অবাক হওয়ার কিছু নেই, খাতায় মার্জিন তো নতুন কিছু না। এই যে খাতায় মার্জিন, প্রথমে তো খাতায় মার্জিন রাখছি আমি, এই যে খাতায় মার্জিন, খাতায় মার্জিন টানলাম, দিলাম, কত নং প্রশ্নের উত্তর, এটা আসে 9 নং প্রশ্নের উত্তর, 9 নং প্রশ্নের উত্তর, বাস দিয়ে আপনি করে দিলেন। এইভাবে লিখবেন। অনেকে তো অনেক নিয়ম শিখায়, অনেকের মত মানে অনেক সময় দেখা যায় অনেক টিচার বা অনেক বইতে অনেকভাবে করছে, কোনো সমস্যা নাই, তবে আমি একটা স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, আমার কাছে এটা স্ট্যান্ডার্ড মনে হয়েছে, আমি এই জন্য এটা দিয়ে দিলাম। আমিও এইটা লিখে আমি এইভাবে লিখছি, এভাবে লিখে নাম্বার পেয়েছি। এখন এই জন্য আমি সবাইকে এটাই সাজেস্ট করি, এবং এটাই অনেকের চেয়ে একটু ইউনিক হয় এবং ভালো হয়। 100টা খাতার লেখা আর আপনার লেখা যদি একই রকম হয়, আপনাকে কেন এ প্লাস দিবে তাদেরকে না দিয়ে, বা সবাইকে কেন এ প্লাস দিবে? তো আপনার লেখাটা উচিত কিছুটা ইউনিক রাখা, যেন আপনার খাতাটা 100 জন খাতা থেকে ডিফারেন্স হয়, আপনাকে সারারা আলাদাভাবে ট্রিট করতে বাধ্য হয়। এটা আপনার লেখার মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে স্যারদের কাছে
উপস্থাপন করতে হবে যে আমি ভালো স্টুডেন্ট, আমার খাতা ওইভাবে দেখেন, যেন আপনার খাতা দেখে ওজন করতে পারে যে এই খাতার ওজন বেশি, মানে এই এই ছেলের মধ্যে বা মেয়ের মধ্যে পদার্থ বেশি আছে, তাকে একটু আলাদাভাবে নাম্বার দিতে হবেই। ফর্ম দিতে হয় না, এগুলো খালি রাখবেন। এক কথা বলে দিচ্ছি, এগুলো খালি রাখবেন, কোনো দরকার নাই ভেজাল করার, খালি রাখবেন। এটা দিবেন যে কোথা থেকে, দেন কোথায় লিখলেন, লিখলেন ফর্মুলা 32, এটা দেখলেন, আমি তো ফরম্যাট দিয়ে দিচ্ছি, এই যে ফরম্যাটটা দিয়েই দিচ্ছি, এভাবে লিখবেন। টু, তারপর হচ্ছে ফর্ম দিতে হয় না, টু দিয়ে দিবেন, এমনি যেমন তোমরা দিলেই হয়, এগুলো এতে কোনো সমস্যা হয় না। এরপরে আসেন, এর অথবা দিয়ে কি থাকবে, হয় আপনি দিবেন বৈদ্যুতিন চিঠি, এটা না দিলে আপনাকে দিতে হবে আবেদনপত্র। এই আবেদনপত্রের ক্ষেত্রেও অনেক নিয়ম কানুন আছে। সাধারণ পত্র, পিতার কাছে পুত্রের পত্র, তারপরে হচ্ছে বন্ধুকে বাবার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে পত্র, ছোট ভাইকে যে বৃক্ষরোপণের বা দেখা গেছে যে মোবাইল ফোনের অপকার সম্পর্কে জানিয়ে একটা পত্র, এটা হচ্ছে সাধারণ পত্র। দরখাস্ত, কলেজের দরখাস্তগুলো যেগুলো থাকে, যেমন যে আমার টিসি লাগবে, আমরা একটা বনভোজনের আয়োজন করতে চাই, আমাদের কলেজ রুমের ফেসিলিটিস আমরা যে বাড়াইতে চাই, আমাদের একটা রিডিং রুম দরকার, এই সম্পর্কে। সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র, এটা কি রকম, যে আমাদের এলাকার বিদ্যুৎ বিভ্রাটের জন্য আমরা একটা, এটা প্রতিবেদনও হয়, সংবাদপত্র প্রকাশে প্রতিবেদনও হয়, কিন্তু এটার আবেদনপত্র অন্যরকম, যে আমাদের বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রতিকার চাই, এই সম্পর্কে সংবাদপত্র প্রকাশের জন্য আপনার একটা আবেদনপত্র করা। আর একটা হচ্ছে চাকরির দরখাস্ত, চাকরির আবেদনপত্র, এটা কি রকম, চাকরির আবেদনপত্রটা হচ্ছে চাকরি, আপনি যে চাকরির জন্য প্রতিষ্ঠানে সিভি লেখে না, ওই রকম ভাবে। চলুন আমরা নিয়মটা দেখে নিই। প্রথম দুইটা নিয়ম দেখার দরকার নাই, এগুলো আপনারা অনেক দেখে আসছেন, ফর্মাল লেটার পত্র দেখে আসছেন। তো এটা দেখেন যে আপনার পত্রিকায় ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে প্রকাশের জন্য আবেদন বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। এক্ষেত্রে আপনার নিয়মটা দেখে নেবেন যে এটার কি নিয়মটা কিরকম, ওই যে বরাবর তারিখ জেলা প্রশাসক দিয়ে, যে আপনার বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক প্রক্রিয়ায় এই নিম্নোক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। তারপরে বাকিটা অনেকটা প্রতিবেদনের মতোই হয়ে যাবে বাকিটুকু। তবে এটা আমি দেখাই দিচ্ছি, এটা অনেক জায়গায় আসছে, তো এই জন্য শিক্ষক বা ম্যানেজার পদের জন্য আবেদন, এটা কিভাবে লিখবেন, তারিখ বরাবর প্রধান শিক্ষক বা প্রধান ম্যানেজার বা চেয়ারম্যান, ঠিকানা, বিষয় সহকারী শিক্ষক পদের জন্য আবেদন। জনাব, আমি আপনার এই প্রতিষ্ঠানের জন্য এই পদে চাকরির জন্য আবেদন করতে চাচ্ছি, আমি নিজেকে এই নিয়ম করে সব দিবেন, এই যে এভাবে দিবেন, যে নাম, ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা কি কি আছে আপনার, অভিজ্ঞতা, দক্ষতা, সংযুক্তি, ছবি, সনদপত্র, পে অর্ডার, বাস। 20 মিনিটের মধ্যে লিখবেন। বাম পেজ থেকে ডান পেজে, একটা বাম পেজ থেকে ডান পেজ, 2 পেজের মধ্যে আপনার এই যে যে আবেদনপত্রটা শেষ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে শিক্ষক বা ম্যানেজার পদের জন্য আবেদন, যেটা আমরা ইংরেজিতে সিভি পড়ে আসছিলাম, সিভি। ঠিক আছে, চাকরির জন্য যে আবেদনপত্রটা। ঠিক আছে, চাকরির জন্য আবেদনপত্রটা এইভাবে লিখতে হবে। আমি এগুলো দরকার হলে আমি আপনাদের পিডিএফ দিয়ে দিব, তারপরে এটা অনুসরণ করবেন, ভালো নাম্বার পাওয়ার জন্য এটা খুবই উপযোগী হবে। এরপর দেখেন সারাংশ সারমর্ম, সারাংশ সারমর্ম কিভাবে দিবেন দেখেন। 10 মিনিটের মধ্যে লেখা শেষ করবেন, কারণ এটা তো 1 পেজের মধ্যে দিবেন, বা 65% পেজ, 1 পেজের পুরোটা লিখবেন না। ধরেন হচ্ছে এই যে এতটুকু, 1 পেজ না, আপনি এখান থেকে দিবেন যে 10 নং প্রশ্নের উত্তর। প্রশ্নের
উত্তর, সারাংশ। কতটুকু লিখবেন দেখা দিচ্ছি। এই যে পুরো পেজ দেখার দরকার নেই, আপনি বাস যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। একটু ফাঁকা থাকুক, পুরো পেজের 65% লিখবেন, বা বলা যায় অনেক সময় 3/1 লিখতে হয়। না, আমাদের হাতের লেখা তো ছোট বড় থাকে, তো 3/1 লেখার নিয়ম। এখন 3/1.5 বা 2 হতে পারে। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি এক্স্যাক্টলি পারেন কিনা। যেই সারাংশ বা সারমর্ম আসছে ওইটা আপনি জানেন কিনা, ওইটা আপনার আগে পড়া আছে কিনা, আগে ওইটা দেখবেন। যদি দেখেন যে না, লেখা সম্ভব, আপনি হুবহু পারেন, সেক্ষেত্রে লিখবেন। হুবহু কমন পড়লেই এটা উত্তর করা উচিত, অন্যথায় এটা লিখবেন না। কেননা আপনার কমন পড়ে নাই, বানায়া লিখলেন, নাম্বার কিন্তু আপনাকে 4-5 দিয়ে দিতে পারে, তাহলে আপনার A+ শেষ। সেই রিস্ক না নিয়ে আপনি চলে যাবেন ভাব সম্প্রসারণে। আর যদি কমন পড়ে যায় এটা লিখবেন, আর না হলে কি করবেন, ভাব সম্প্রসারণ লিখবেন। কিভাবে লিখবেন দেখেন, ভাব সম্প্রসারণ লিখে যেভাবে, এখানে থাকবে শিরোনাম, তারপরে 3টা জিনিস থাকবে, মূল ভাব, সম্প্রসারিত ভাব, এরপর এটা ব্যাখ্যা করবেন, তারপরে মন্তব্য, বাস। মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য। কয় পেজ লিখবেন? 3 থেকে 4 পেজ লেখেন না, সমস্যা নাই তো, এত লেখা সম্ভব। বা 2 পেজ লিখলে আবার কম হয়ে যায়, আসলে 2 পেজে কম হয়ে যায়। তবে যাদের হাতের লেখা অনেক ছোট ছোট স্লো, তারা 2 পেজ লেখেন। যাদের হাতের লেখা ছোট ছোট স্লো, অ্যাটলিস্ট যদি সুন্দর হয় এখানে আপনি 8 পেতে পারেন। তবে 3 থেকে 4 পেজ দেখলে 8-9 পাওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে? আর তাছাড়া আপনারা তো জানেন ভাব সম্প্রসারণে লেখার নিয়ম আছে কিছু, সারাংশ লেখার কিছু নিয়ম আছে। দেখেন, সারাংশ লেখার নিয়ম কি? তুলনা, উপমা, উদাহরণ এগুলো দেওয়া যাবে না, এগুলো আসবে না। কোনো তুলনা দেওয়া যাবে না, উপমা দেওয়া যাবে না, কোনো উদাহরণ দেওয়া যাবে না, কোনো কিছু আসার দরকার নেই, এগুলো আনবেন না। সারাংশ সারমর্মতে শব্দ চয়ন সতর্ক থাকতে হবে। আপনি এই যে নিজের মতো করে ভাষায় লিখে দিলেন যে এটা হইতে পারে না, তারপর হচ্ছে বৃক্ষ লাগানোর দরকার, বৃক্ষ খুব উপকারী, এরকম করে আসলে লেখা যাবে না। এটা একটা লেখা শব্দ চয়ন করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। এই জন্য বলছি মুখস্থ থাকলে ভালো। যথাসম্ভব সংক্ষিপ্ত, স্পষ্ট, সরল হবে। ঠিক আছে? সারাংশমর্ম যথাসম্ভব সংক্ষিপ্ত, স্পষ্ট এবং সরল হবে। কাটাকাটি তো করা যাবেই না, আরো লেখা হইতে হবে সুন্দর। সুন্দরের দরকার আছে। হাতের লেখা ম্যাটার করে না বলতে আবার করেও, আসলেই কিন্তু করে। যে বলে করে না তার হয়তো বা মানে সেই সম্পর্কে জানে না। কারণ অনেক টিচারের হাতের লেখা জানে নাম্বার দিয়ে যায় তাড়াতাড়ি খাতা দেখতে গিয়ে। সেক্ষেত্রে আপনার হাতের লেখা সুন্দর না, আপনি নাম্বার কম পেয়ে গেছেন, ওই চ্যালেঞ্জ করে কোনো কাজ হয় না। এই জন্য হাতের লেখা দরকার আছে। আচ্ছা, এই হচ্ছে সারাংশ সারমর্ম। এবার আসেন আপনি ভাব সম্প্রসারণ লিখবেন কিভাবে? মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। মূল ভাবে কি থাকবে? মূল কথাটি আসবে। সম্প্রসারিত ভাবে কি আসবে? উপমা, রূপক, এখানে তুলনা, উক্তি, উদাহরণ, প্রতীক, তাৎপর্য সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে। মন্তব্যের ক্ষেত্রে হবে সহজ, সরল, স্পষ্ট মন্তব্য হবে। ঠিক আছে? 20 মিনিটের মধ্যে লিখবেন 3 থেকে 4 পেজ। এটাকে চাইলে কিন্তু আপনি বানিয়ে লিখতে পারেন, তবে মূল তথ্যটা মূল কথাটা ধরতে পারলে আপনি বানায় লিখতে পারেন। যেন অনেক প্রশ্ন আসে না যে আসতে পারে যে
প্রাণ থাকলে প্রাণী হয়, আপনার মন থাকলেই মানুষ হয় না, না এটা না। যেমন হচ্ছে যে এই দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, তবে আরো আছে যে এই অনেক তো আছে, মনে পড়তেছে না ঠিক, দেখাই দিব না কতগুলা, যে কয়েকটা কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট বাইসা বাইসা দিয়ে দিব না। যে উদাহরণস্বরূপ 3টা পার্ট করে যদি ভাব সম্প্রসারণ লিখতে পারেন, আশা করা যায় 8-9 নিশ্চিত পাবেন। মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই 3টা অংশে দিবেন। এরপর আসি আমরা 11 নম্বর প্রশ্নে। সংলাপ, যেটা আমরা ইংরেজিতে ডায়লগ পড়েছি। দুই বন্ধু সম্রাট ও রহিমের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সংলাপ রচনা। সম্রাট, রহিম, সম্রাট, রহিম, সম্রাট, এভাবে যাবেন। তথ্য সমৃদ্ধ হবে, বাস্তব হবে, সত্য বিষয় হবে, কাল্পনিক কোনো বিষয়, অবাস্তব কোনো বিষয়, খালি হ্যালো হাই হাউ আর ইউ, হ্যালো হাই হাউ আর ইউ, ওকে বাই, মানে হ্যাঁ বন্ধু কি খবর, কোথায় আছো, কেমন আছো, এগুলো দিয়ে শুরু করবেন। তবে শুধু এগুলো দিয়ে শেষ করে দিবেন না, তথ্য সমৃদ্ধ হওয়া লাগবে, ওইখানে ইনফরমেশন থাকা লাগবে, তাহলে নাম্বার পাবেন ভালো। 3 থেকে 4 পেজ লেখেন 20 মিনিট সময় নিয়ে। এটাও বানিয়ে লেখা যাবে, এটাও নিজের মতো করে বানিয়ে লেখা সম্ভব হয়, তবে আপনাকে তথ্য জানতে হবে না, তথ্য শিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রথমে একটা টাইটেল দিবেন যে দুই বন্ধু করিম এবং রহিমের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সংলাপ রচনা, তারপরে এটা লিখবেন। এখানে দেখবেন এই যে কোটাগুলো যেন প্রত্যেকটা একসাথে থাকে, একটা স্পষ্টের মধ্যে থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন 11 নম্বরে ক্ষুদে গল্প রচনা। এই ক্ষুদে গল্প রচনাটা কিভাবে নেবেন, এটা অনেকেই জানেন যে ইংরেজিতে আমরা যে কমপ্লিটিং স্টোরি করি, সেই কমপ্লিটিং স্টোরি সম্পর্কে আপনাকে শিখতে হবে, জানতে হবে। যেমন ক্ষুদে গল্প রচনা, একটা আকর্ষণীয় টাইটেল থাকবে, শিরোনাম আকর্ষণীয় টাইটেল থাকবে, কমপ্লিটিং স্টোরির উপরে টাইটেল থাকে না, এই টাইটেল না লিখলে 2 নাম্বার কাটা খাবেন। এই টাইটেলের জন্য 2 নাম্বার থাকে, টাইটেল না লিখলে 2 নাম্বার বাদ। তারপরে কিছুটা লাইন দেওয়া থাকবে তাদের, তারা আপনাকে 2 লাইন বা 3 লাইন বা 1.5 লাইন লিখে দেবে। তারপর ওই কাহিনী অনুযায়ী, সংশ্লিষ্ট কাহিনী অনুযায়ী গল্পের প্লট তৈরি করতে হবে। গল্পের শুরুতে আকস্মিকতা তৈরি করার চেষ্টা করতে হবে, গল্পের সমাপ্তি আকর্ষণীয় ও কৌতূহল উদ্দীপক হবে। কমপ্লিট স্টোরি পড়েন তো, কমপ্লিট স্টোরি পড়ছেন, জানেন না যে ঘটনাগুলো কিভাবে হয়, আকর্ষণীয় ক্লাইম্যাক্স থাকে, তারপরে সেটা আস্তে আস্তে কি হয়, কৌতূহল উদ্দীপক হয়ে শেষ হয়। এটাও অনেকটা বানিয়ে লেখার মতো লেখা যায়, তবে আপনাকে আপনার যদি দক্ষতা থাকে আপনি লিখতে পারবেন। তো বাংলা সেকেন্ড পেপারের সবকিছুই হচ্ছে নিয়ম অনুসরণ করে লিখতে হয়। এখানে সুন্দরভাবে লিখলে আপনি এখানেও 8-9 পেয়ে যাবেন। বাস, এই হচ্ছে আপনার ক্ষুদে গল্প রচনা। এরপর আসেন প্রবন্ধ রচনা। রচনা কি লিখবেন, রচনা কিভাবে লিখবেন দেখেন। রচনা প্রথমে দেখেন, রচনার মধ্যে আপনাকে তথ্য প্রযুক্তি বাংলাদেশ অথবা ডিজিটাল বাংলাদেশ, একটা তো থাকবে, দুটো না থাকবে না, যে কোনো একটা থাকলো। সূচনা আকর্ষণীয় হবে, সংক্ষিপ্ত ধারণা থাকবে, প্রয়োজনীয় 7-8টি পয়েন্ট, আর পরবর্তীতে 7-8টি পয়েন্ট উক্তি, ছন্দ, কতিপয় লাইন, ইংরেজি বাক্য লেখা যেতে পারে। সমস্যামূলক হলে প্রভাব, সমাধান পয়েন্ট আকারে দেওয়া যেতে পারে। ভালো করে বুঝেন, টোটাল 8 থেকে 10টি পয়েন্ট দিবেন, এর কমে না দেওয়াই ভালো। 8 থেকে 10টি পয়েন্টের মধ্যে শেষ করা উচিত। ইংরেজি বাক্য লিখবেন, অনেক সময় আছে না যে রচনা লিখলেন স্বদেশ প্রেম, এখানে যে ইংরেজি টাইটেল দিয়ে দিলেন, ইংরেজি দুটো লাইন দিয়ে দিলেন, দিয়ে আপনি বলে দেন এই কথাটা এই বলছিল, রবীন্দ্রনাথ বলছে, কবি নজরুল বলছে, এই সম্পর্কে লেখা দিলেন। ঠিক আছে, মানে এই রচনার মধ্যে ইংরেজি কথা লেখা যাবে, ইংরেজি।
একটা পেজের মধ্যে আপনি দুইটা লাইন ইংরেজি লিখে দিলেন, স্যার দেখলো এই তুই রচনার মধ্যে সে ইংরেজিও লেখছে, সুন্দর হয়েছে, তা তার খাতাটা অন্যান্য খাতার চেয়ে একটু কি হবে, আলাদা হবে। ইংরেজি লাইন লিখবেন, কবিতা লিখবেন, 2-3 লাইন কবিতা লেখা যায়, কবিতার লাইন, ছন্দ, এগুলো লিখবেন। এগুলো লিখলে আপনার খাতাটা অন্য খাতার চেয়ে একটু ডিফারেন্স হবে, নাম্বারটা বেশি আসার সম্ভাবনা রয়েছে। এরপরে কি দিবেন দেখেন, সময় লাগবে টোটাল 1 ঘন্টার মধ্যে লিখবেন, দরকার হলে সমস্যা নেই, 1 ঘন্টা লিখেন। উপসংহার, সুন্দর পরিসমাপ্তি হতে হবে, শুরু এবং শেষের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। আপনি যে সূচনা করছেন ওই সূচনার সাথে মিল রেখে আপনাকে উপসংহার দিতে হবে। কেন? তার কারণ অনেকেই যে রচনা যে শুরু করে, কোথায় শুরু করছে আর কোথায় শেষ করছে এর মধ্যে কোনো সামঞ্জস্যতা থাকে না, একদম বানাতে 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 লাইনটা এলোমেলো হয়ে যায়। অনেকেই উপসংহার লিখতে পারে না সময়ের অভাবে, এটা যারা করে তারা ভুল। আপনাকে অবশ্যই উপসংহার লিখতে হবে, প্রয়োজনে এখানে 2-1 লাইন কম লিখবেন, 2-1 পেজ। এই উপসংহার সূচনা মাস্ট থাকা লাগবে, এই দুটো জিনিস থাকা লাগবে। বিভিন্ন ধরনের উক্তি, ছন্দ, কতিপয় লাইন, ইংরেজি বাক্য লেখা যেতে পারে। আর সমস্যামূলক হলে এর প্রভাব, এর সমাধান পয়েন্ট আকারে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। রচনা আসবে 5টি, দিতে হবে 1টি, টোটাল হচ্ছে 20 নাম্বার। সুন্দরভাবে শেষ করতে পারলে আপনি 16-17 সর্বোচ্চ এইটুকু আশা করতে পারেন, এর উপরে আশা না করাই ভালো। হ্যাঁ, 16-17 আশা করেন। ঠিক আছে, রচনার নিয়মটাকে ক্লিয়ার। এবার আসেন, আপনি কি কি রচনা পড়বেন, কি কি ভাব সমস্যান পড়বেন, কি কি সারাংশ সারমর্ম পড়বেন, কি কি প্রতিবেদন পড়বেন, কি কি দিনলিপি পড়বেন, এই সম্পর্কে আমরা একটা ধারণা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখেন সমস্যা নেই, আপনার 20 পেজ, আপনার লেখা যদি ছোট হয় 20 পেজ লিখতে পারেন, এটা কোনো সমস্যা। তবে আমি যেটা বলি, আমার কাছে যেটা মনে হয়, রচনা যদি 10 থেকে 15 পেজ হয়ে যায়, বাকি যে সময় থাকে, বাকি সময় রচনা 2-3 পেজ না বাড়িয়ে, রচনাটা 20 পেজ না বাড়িয়ে, বাকি 5 পেজ আছে না, ওই বাকি 5 পেজ এটা আপনি ভাব সম্প্রসারণে বাড়ান। ভাব সম্প্রসারণ লিখতে গেলে 5 পেজ একটু বাড়ান, তারপরে একটু ক্ষুদে গল্প একটু বাড়ান, তারপর হচ্ছে সংলাপ একটু বাড়িয়ে দেন, লেখেন, যেন আপনার রচনায় 2-3 পেজ কম হলেও ওইগুলো যেন 8 করে পাওয়া যায়, অ্যাটলিস্ট 8 করে পাওয়া সম্ভব হয়। ওকে, এরপরে আসেন, তো দেখেন এন কত হয়, একটা জিনিস দেখেন, নির্মিত অংশে দেখেন। ওকে, ধরেন পারিভাষিক শব্দ 9টা হয়েছে 10টার মধ্যে, একটা ভুল হয়েছে, সমস্যা নাই। আপনি প্রতিবেদন লেখেন না, এই দিনলিপি লেখছেন, আপনাকে 8 দিল 10-এর মধ্যে, কোনো সমস্যা নাই। বৈদ্যুতিক চিঠি লেখছেন 1 পেজের মধ্যেই, লেখাও সুন্দর হয়েছে, সবকিছু ঠিক আছে, আপনাকে 8 দিল, ধরে নিলাম 8 দিল। সারাংশ সারমর্ম লিখেন নাই, রিস্ক থাকতে পারে, এই জন্য আপনি ভাব সম্প্রসারণ লিখছেন, এখানেও 8 দিল 10-এ। আপনি সংলাপ লিখছেন, ক্ষুদ্র গল্প লেখেন নাই, তো সংলাপ লিখছেন 3 থেকে 4 পেজ, স্যারেরা এখানেও চিন্তা করলো যে 8 তো তাকে দেওয়া যায়, তার লেখাও তথ্য সমৃদ্ধ হয়েছে। রচনা লিখছেন, রচনায় অ্যাটলিস্ট 16 আশা করছেন, 16 পেয়েছেন 20-এর মধ্যে। টেস্ট তাহলে কত হয় দেখি আমরা, 9, 8, 8, 8, 8, 16, তা কত হয়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কম 57। আর ব্যাকরণ অংশ 30,
ওই 30-এর মধ্যে টার্গেট করবেন কম হলেও যেন 25 আসে, কম হলেও যেন 25 আসে। তা কত হবে? 82। সম্ভব কি? আমি একটু কমিয়ে ধরছি, আমি সবকিছুতেই মানে মিনিমামটা ধরছি। তারপরেও যদি কোনো কারণে এখানে তো ব্যাকরণে তো আপনাকে চেষ্টা করতে হবে 30-এ 30 যেন আসে, তবে 5 নাম্বার আমি কম ধরছি, এত কম না ধরলেও হয়। এই জন্য যেন এগুলোতে যেন আপনার অ্যাটলিস্ট মিনিমাম নাম্বারটা থাকে। 82 ধরছি, ভালো লিখলে আপনার 88 বা 90 পাওয়া সম্ভব। তবে আমি আপনাদের কমিয়ে দেখাই দিলাম যে অনুবাদে একটা ভুল হয়েছে, পারিভাষিক শব্দ। দিনলিপিতে আপনাকে 2 নম্বর কম দিচ্ছে, বৈদ্যুতিন চিঠিতে 2 নম্বর কম দিচ্ছে, সাংসারমের মধ্যে বা লেখনের ভাব সমস্যায় 2 নম্বর কম দিচ্ছে, সংলাপ প্রয়োগে 2 নম্বর কম দিচ্ছে, রচনায় আপনার 4 নম্বর কম দিচ্ছে। তারপরে ব্যাকরণে কিন্তু আপনার 30-এর মধ্যে 25 কিন্তু পাওয়া সহজ। ব্যাকরণে যে শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ ব্যাকরণিক শব্দ শ্রেণী, তারপরে ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ, এই 4টাতে 20-এ 20 পাওয়া সম্ভব। এরপরে আপনার ওই যে সমাস, ধরলাম সমাস একটা ভুল গেল, ধরলাম একটা উচ্চারণের নিয়ম একটা ভুল গেল, সমাস একটা ভুল, উচ্চারণের নিয়মে উচ্চারণের বানান একটা ভুল, তারপরে হচ্ছে বাক্য রূপান্তর একটা ভুল, 3 নাম্বার কম পাইছেন, গ্রামারে 3 কম পাইছেন বা 5 নাম্বারে কম পাইছেন, তাও কিন্তু এ প্লাসটা থাকে। আর মনে রাখবেন, যাদের বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়েছে, ধরেন ফার্স্ট পেপারে পাইছেন 75, সেকেন্ড পেপারে পাইলেন 85, দুইটা মিলিয়ে 160, তাও এ প্লাস চলে আসবে। ইনফ্যাক্ট 159 পাইলেও এ প্লাস চলে আসে, কিন্তু 158 দিবে না, 159 পেলে এ প্লাস দেয়, 158 এ প্লাস দিবে না। এই হচ্ছে আপনার যাদের ফার্স্ট পেপার খারাপ হয়েছে, সেকেন্ড পেপারটা ভালো করার চেষ্টা করুন। ইনশাল্লাহ যদি রাইটিং এই যে 70 মার্ক, এই 70 মার্কের মধ্যে আপনি যদি 60 টার্গেট করেন, 30-এর মধ্যে আপনি যদি 28 টার্গেট করেন, আপনার এ প্লাস তো হয়েই যাবে। যে 30-এর মধ্যে আমি 28 উঠাবো আর 70-এর মধ্যে আমি 60 উঠাবো, হয়ে যাচ্ছে 88। কমতে কমতে তো আপনার 80 থাকবেই। আচ্ছা, এরপরে আসি আমরা। টেনশনের কিছু নাই, প্রথম দিনের পরীক্ষা সবার ভালো হয় এরকম না, অনেকেরই প্রথম দিনের পরীক্ষা ভালো হয় না, মন মতো হয় না। আমি সারা জীবন পরীক্ষায়, বাংলা পরীক্ষায় নটরডেম কলেজে, আপনাদের বলি, নটরডেম কলেজে আমি সর্বোচ্চ নম্বর পাইছি বাংলায়। বাংলায় আমি সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম, হাইয়েস্ট পুরো কলেজে, কমার্সের। নটরডেম কলেজের মতো 80 পাইছিলাম ওইখানে 100-এর মধ্যে। কিন্তু ফাইনাল পরীক্ষায়, প্রথম দিনের পরীক্ষায় আমার নিজের পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে, আমি পাইছি মাত্র 77 100-এর মধ্যে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষায়। এমসিকিউ খুব ভালো হয় নাই, সৃজনশীল মন মতো লিখতে পারি নাই, মন খারাপ ছিল খুব। তো পরে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষায় 86 উঠাইছি, উঠানোর পরে দুইটা মিলিয়ে 163 আসছে, এ প্লাস। তো প্রথম দিনের পরীক্ষা অনেকেরই খারাপ হইতে পারে, এই জন্য মন খারাপ করার কিছু নাই, আপনাকে ঘুরে দাঁড়াইতে হবে। একটা পরীক্ষা দ্বারা আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে না, একটা পরীক্ষা একটু পয়েন্ট খারাপ হইতেই পারে, বাকি পরীক্ষাগুলো তো আছে। আপনি শুরুটা যেমনই হোক, শেষ ভালো যার, সব ভালো তার। তারপরে সাবজেক্টগুলোতে আপনার তো আছেই, আপনার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, সেই গ্রুপ সাবজেক্ট সবগুলোতে এ প্লাস। ধরেন অ্যাকাউন্টিং এ প্লাস, ফিনান্স এ প্লাস, ম্যানেজমেন্ট এ প্লাস, মার্কেটিং বা পরিসংখ্যান এ প্লাস, হয়ে গেল 4টা এ প্লাস, 3টা এ প্লাস চলে আসছে। আইসিডিতে এ প্লাসও আসবে সহজেই, তো এটা সমস্যা নেই, ঘুরে দাঁড়ানো সম্ভব। এবার চলেন আমরা দেখি কি কি পড়বেন। হ্যাঁ, কি কি পড়া উচিত। একটু একটা মিনিট।
দেখা দিচ্ছে কি কি সাজেশন করবেন, কি কি পড়া লাগবে, এইগুলো দেখা দিচ্ছে আমি একটু। ওকে, দিনলিপি দেখেন কি কি, দিনলিপি না, দিনলিপির আগে কি আছে, প্রতিবেদন। ও দিনলিপি থেকে শুরু হবে আগে, পারিবেশ শব্দ তো দরকার নাই। পদ্মা সেতু ধর্ষণের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা, তোমার কলেজের মহান বিজয় দিবস উদযাপনে একটি দিনলিপি রচনা, কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা, তোমার কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দিনলিপি রচনা, একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা, লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি রচনা, কেন একটি বই মেলার কথা উল্লেখ করে একটি দিনলিপি রচনা, একটি বনভোজনের স্মৃতি নিয়ে। আসলে সবগুলো একটু একটু একবার করে পড়লেই হয়, মাথায় থাকলেই হয়, ফরম্যাটটা মনে রাখলেই হয়, বাকিটা তো নিজের মতো করে লিখতে পারবেন। অন্তত এই যোগ্যতা তো আছে, 12 বছর পড়াশোনা করছেন, একটা বাংলা টপিকস দিলে এই সম্পর্কে তো লেখার মতো যোগ্যতা আছে। এত ফেসবুক চালান, এত কথা বলেন, এত কিছু স্মার্ট আমরা, এত ইনফরমেশন তো অবশ্যই আমাদের থাকা উচিত, এইটুকু ইনফরমেশন। তারপরে এই বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধু নিকট একটি বৈদ্যুতিক চিঠি, তোমার কলেজের বিতর্ক প্রতিযোগিতায় অর্জনের অনুমতি চেয়ে অধ্যক্ষের একটি আবেদনপত্র। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা কোন কোন কোনগুলো পড়বেন। আমি দিয়ে দিচ্ছি, যেটুকু পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, ওকে, দেখেন আবেদনপত্র, আবেদনপত্রগুলো কোনগুলো পড়বেন। কোন প্রতিষ্ঠানের ম্যানেজার বা অফিসার পদে নিয়োগের জন্য আবেদন, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে আবেদন, তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, বিনা বেতনে অধ্যয়নের জন্য কলেজের অধ্যক্ষ বরাবর আবেদন। এই কয়েকটা আবেদনপত্র পড়লেই যে কোনো আবেদনপত্র আসুক না কেন পারবেন। প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, বন্যা করোনায় ত্রাণ সাহায্য, যানজট সমস্যা, খাদ্যে ভেজাল, কলেজ গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন। এইটুকু পড়লেই যথেষ্ট। সারমর্ম, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে, সাহিত্যে উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, মানুষের মূল্য কোথায়, বৃত্তের দিকে তাকালে বৃক্ষের হবে, হ্যাঁ, বৃক্ষের দিকে তাকালে জীবনের সার্থকতা, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, দৈন্য যদি আসে আসুক, কোথাও স্বর্গ কোথাও নরক, অদ্ভুত আদার এক, পৃথিবীতে এসেছি, এসেছে নতুন শিশু, বসুমতী তুমি কেন এত কৃপণা, ভাব সম্প্রসারণ, রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, মেঘ দেখে তুই করিস নে বই, আড়ালে তার সূর্য হাসে। অথবা পথ পথিকে সৃষ্টি করে না, পথিকে পথে সৃষ্টি করে, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে, পশু সেই জন, অন্যায় যে করে অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তার তৃণ সমদেহে, জীবে প্রেম করেছে যেই জন সেই জন জীবেছে ঈশ্বর, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, বিদ্যান ব্যক্তি দুজন হলেও প্রযোজ্য, দুজন বিদ্যান হলেও পরিত্যাজ্য, কীর্তিমানের মৃত্যু নেই, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন থাকিলে মন হয় না। ক্ষুদে গল্প কোনগুলো দেখবেন, মুক্তিযুদ্ধ এবং তার ইতিহাস, অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, মোবাইল ফোনে বন্ধুত্ব, নদী পথে দুই বন্ধুর নৌকা ভ্রমণ, মানুষ মানুষের জন্য, জীবন বড়ই বিচিত্র, মহান শহীদ দিবসের শহীদ মিনারে, এই সম্পর্কে সংলাপ, দুই বন্ধুর মধ্যে সংলাপ লিখলে কিভাবে, নিরাপদ সড়ক চাই, ফেসবুকে সুফল কুফল, বাংলাদেশে ক্রিকেট দলের সম্প্রীতি অর্জন, শিশু ও নারীর প্রতি সহিংসতা, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে, করোনা ভাইরাসের প্রভাব এবং সতর্কতা, বইমেলা সম্পর্কে অভিজ্ঞতা। অনেক সময় হতে পারে আপনি পড়ছেন যে একটা সংলাপ, কিন্তু সংলাপটা আসছে রচনায় বা সংলাপটা আসছে প্রতিবেদনে, লিখতে পারবেন না, পারতে হবে। তথ্য জানা থাকলে লেখা যাবে, সংলাপ থেকে আসুক, সংলাপটা যদি অন্য কোথায় আসুক, তথ্য জানা থাকলে লিখতে পারবেন। বৈদ্যুতিক চিঠি কোনগুলো পড়বেন, বোনের বিয়ে অনুষ্ঠান, স্বপ্নের পদ্মা সেতু, রক্তদানের সাহায্য, এটা ইম্পর্টেন্ট, ইন্টারনেটে সুফল কুফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া জানতে সাহায্য জন্য প্রয়োজন তথ্য, যে কোনো উৎসবের শুভেচ্ছা জানিয়ে। দিনলিপি কোনগুলো পড়া উচিত, কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা, পরীক্ষার ফলাফলের দিন সম্পর্কে 3 লিপি, বইমেলা সম্পর্কে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, স্বাধীনতার দিবস,
একটি ঘুমহীন রাতের ঘটনা। লাস্ট রচনা এইটুকু যথেষ্ট। তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, এটা প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড় সিডর, জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, কৃষিকাজে বিজ্ঞান, দ্রব্যমূল্যের বৃদ্ধি ও জনজীবন, দেশ গঠনে নারী সমাজের ভূমিকা, স্বদেশ প্রেম। এই 7টা দিলাম, এই 7টি পড়ে যাবেন। এর কমন আসবে, এর কমন না আসলেও লিখতে পারবেন, কারণ এই 7টা টপিকস পড়লে অনেক কিছু শেখা হবে, অনেক কিছু জানা হবে। ওই ইনফরমেশন গুলোই আপনি ডাইভার্ট করে লিখবেন, নিজের মতো করে হয়ে যাবে। ভাব সম্প্রসারণ আরেকবার স্যার কত মিনিটে লিখবো? ভাব সম্প্রসারণ তো বললামই যে আপনি 20 মিনিটের মধ্যে লেখা শেষ করবেন ভাব সম্প্রসারণটা। ভাব সম্প্রসারণটা কত মিনিট বলছি? 20 মিনিটের মধ্যে শেষ করতে বলছি। কোন গ্রাম আইটেম কিভাবে লিখবেন এগুলো সব সব ব্যাখ্যা দিচ্ছি। রচনা আর এর থেকে হচ্ছে সাংসারমর্ম, ভাব সম্প্রসারণ। এই যে ভাব সম্প্রসারণ, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য 3 ভাবে লিখবেন। আর এটা হচ্ছে 20 মিনিট মধ্যে লেখার চেষ্টা করবেন, 3 থেকে 4 পেজ, বাস যথেষ্ট। এতে আপনি অ্যাটলিস্ট 8 ধরে রাখেন, কমটা ধরে রাখেন, 9 পেলে তো ভালোই, প্লাস পয়েন্ট, যেন অ্যাটলিস্ট 8 থাকে। আর কোনো কিছু নিয়ে জানার আছে? সেকেন্ড পেপার তো কোনো এমসিকিউ নাই, বাংলা ফার্স্ট পেপারই এমসিকিউ আছে, সেকেন্ড পেপারে কোনো এমসিকিউ নেই। ওকে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনাদের যাদের পিডিএফ দরকার নক দিলেই পেয়ে যাবেন, ঠিক আছে? পেজে নক মেসেজ দিলেই পেয়ে যাবেন। এখানে দেখেন বাংলা সেকেন্ড পেপারে বাংলা প্রথম পত্রে পাস, পাশের জন্য এমসিকিউ 10 টাকা লাগবে, সিকিউতে 23 টাকা লাগবে। বাংলা দ্বিতীয় পত্র, এখানে পাশের জন্য 33 পেলেই হবে 100-র মধ্যে, কোনো সমস্যা নেই। তবে ইংলিশে সুবিধা আছে, ইংলিশে টোটাল 66 পেলেই হবে 200-র মধ্যে। ফার্স্ট পেপারে 10, সেকেন্ড পেপারে 55, কোনো সমস্যা, 56, কোনো সমস্যা নেই। দুইটা মিলিয়ে 66 পেলেই পাস। কিন্তু বাংলায় আলাদা পাস করতে হয়, কারণ বাংলা ফার্স্ট পেপারে এমসিকিউ আছে, সেকেন্ড পেপারে কোনো এমসিকিউ নাই, এই কারণে। ঠিক আছে? এই দিনলিপি কত তারিখ দিবেন সেটা তো প্রশ্নে বলে দিতে পারে, বা আপনার নিজের মতো করে দিবেন, এটা আপনাকে। একশো 59 পেলে প্লাস, 159 বা তার উপরে। প্রতিবেদন নিয়ম, সংলাপ আরেকটু, সংলাপটা নিয়ে সমস্যা হচ্ছে। এই সংলাপ দেখেন, সংলাপ কিভাবে লিখবেন? দুই বন্ধু জনের নাম দিলাম, মধ্যে ডেঙ্গু সম্পর্কে সংলাপ রচনা, এই নাম, এই নাম, এই নাম, এই নাম, এই নাম, এভাবে যেতে থাকবে। তথ্য সমৃদ্ধ, বাস্তব হবে, সত্য ঘটনা হবে। ওকে, বেস্ট অফ লাক, সবার পরীক্ষাটা সুন্দর হোক, ভালো হোক। এই নির্মিত অংশ এইখান থেকে যেগুলো দিয়েছি এগুলো আগে শেষ করেন, যদি এগুলো শেষ হয়ে যায় পরে এক্সট্রা টপিকস পড়েন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবার মঙ্গল হোক, সবার পরীক্ষা সুন্দর হোক। যাদের বাংলা ফার্স্ট পেপার ভালো হয় নাই তাদেরও বাংলা সেকেন্ড পেপার যেন ভালো হয় সেই দোয়া করি। ইনশাল্লাহ সেকেন্ড পেপারটা আপনার ফার্স্ট পেপারকে টানবে, এই জন্য সেকেন্ড পেপারে ভালো করার কোনো বিকল্প নেই। আর যাদের ফার্স্ট পেপার ভালো হয়েছে তারা সেটা ধরে রাখার চেষ্টা করুন, দ্বিতীয় পত্রটা ভালো করুন, A+ চলে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এইটুকুই।